বন্ধুগণ নমস্কার। প্রথমে আবেদন করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। যে খবরটা বেশিরভাগ মিডিয়া চ্যানেল বা ইউটিউব চ্যানেলও আলোচনা করেনি, আজ আমি সেই খবরটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এটা খুব একটা গুরুত্বপূর্ণ খবর, কিন্তু আপনারা পুরো ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে গত 16ই জুলাই, মানে জাস্ট একদিন দুদিন আগে দিল্লিতে একটা খুব বড় মিটিং হয়েছে। সেই মিটিংটা হচ্ছে বিমস্টেকের মিটিং। এই মিটিংটা দিল্লিতে হওয়ার ফলে সেখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু হয়েছে। এই বিমস্টেকটা কি? বিমস্টেকটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো এই যে বিমস্টেক, সেই বিমস্টেকে 7টা সদস্য দেশ আছে। 7টা সদস্য দেশের মধ্যে হচ্ছে ভুটান, বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এই 7টা দেশের কাদের নিয়ে মিটিংটা হচ্ছিল? এটা হচ্ছে এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার। এই 7 দেশের তাদের নিয়ে মিটিংটা ছিল। তো আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার তো আছেন শ্রী অজিত ডোভাল। তিনি এই মিটিংয়ে পৌরোহিত্য করছিলেন। তো তিনি তার যে ভাষণ দেন, উদ্বোধনী ভাষণ, সেই উদ্বোধনী ভাষণে তিনি পরিষ্কার জানান যে এই অঞ্চলে একটা ভূ রাজনৈতিক সংঘাত এবং দ্রুত প্রযুক্তিগত যে অগ্রগতি হয়েছে, তাতে কিন্তু বিশ্বের যে ব্যবস্থাটা বা এই অঞ্চলের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা কিন্তু পাল্টে যাচ্ছে। এবং যে সাপ্লাই চেন, সেই সাপ্লাই চেনের মধ্যেও একটা ব্যাঘাত কিন্তু ঘটছে। তাহলে এই দেশগুলোর এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা কিন্তু প্রয়োজন। এর বাদ দিয়েও তিনি বলেছেন যে আমরা সংঘাত ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তা অবশ্যই সবাই প্রত্যক্ষ করছি। আর দ্রুত প্রযুক্তিগত যে উন্নতি হয়েছে, তার ফলে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু একটা হুমকির মুখে পড়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। ফলে সদস্য রাষ্ট্রগুলোর অবশ্যই উচিত যে পারস্পরিক স্বার্থে আলোচনা করা এবং সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করা। এইটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখা যাচ্ছে সেখানে সব দেশের এনএসএই তাদের মতো করে বক্তব্য রেখেছেন, কিন্তু যে বাংলাদেশের এনএসএ ছিলেন, তিনি বেসিক্যালি রোহিঙ্গা সমস্যা নিয়ে বলেছেন। বাংলাদেশের যিনি এনএসএ ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর শামসুল ইসলাম। তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের দেশে যে রোহিঙ্গার আছে, সেই রোহিঙ্গার একটা মস্ত বড় সংকট তৈরি করেছে এবং এটা একটা ভয়ানক চ্যালেঞ্জ, এই নিরাপত্তা ব্যবস্থার একটা বড় চ্যালেঞ্জও। তিনি বলেছেন যে আমাদের দেশে প্রায় 12 লাখেরও বেশি এই রোহিঙ্গা শরণার্থী আছে, যাদের কিন্তু একটা মর্যাদাপূর্ণ যে প্রত্যাবাসন দরকার, অর্থাৎ তাদেরকে আবার পুনরায় মায়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার এবং তারা যাতে স্বেচ্ছায় সেখানে ফিরিয়ে যায়। এই ব্যাপারেই সব দেশগুলো কিন্তু গুরুত্ব দিয়ে আলোচনা করা উচিত। এর বাইরেও তিনি কতগুলো ইস্যু অবশ্য তুলেছেন, সেগুলো গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন সমুদ্রে যে সমস্ত অপরাধ হয়, নৌকা ছিনতাই হয়, বা এই যে আপনার যেটাকে সামুদ্রিক দস্যুরা বিভিন্নভাবে আক্রমণ করে। এর বাইরে ধরুন মাছ মাছ যে মাছ ধরার ব্যাপারেও এক দেশে জেলেরা অন্য দেশে যে মাছ ধরে, এই নিয়ে ধরাধরি হয়। ভারতীয় জেলেদিকে বাংলাদেশে ধরে রাখে, বাংলাদেশের জেলেদিকে ভারতে ধরে রাখা হয়। তারপর পাচার হয়, সবচেয়ে বেশি হচ্ছে যে ড্রাগ পাচার, তারপর হিউম্যান ট্রাফিকিং হয়, তারপর সাইবার আক্রমণ, এসবও আছে। এই কথাগুলো তিনি তুলে ধরেছেন যে এগুলো কিন্তু একটা হুমকি। এগুলোর বিরুদ্ধেও আমাদের কিন্তু সবাই মিলে একসাথে কাজ করতে হবে, যাতে এই অঞ্চলটাকে আমরা নিরাপদ করে তুলতে পারি এবং সমৃদ্ধ করে তুলতে পারি, যাতে একটা স্থিতি ব্যবস্থা এখানে তৈরি হয়। এটা তিনি অবশ্য বলেছেন। তবে এই যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং আন্তঃসীমান্ত যে অপরাধ, এই ব্যাপারটাতে কিন্তু বেশি জোর দিয়েছেন অজিত ডোভাল মহাশয়। অর্থাৎ সন্ত্রাসবাদ নিয়ে কিন্তু আলোচনা থামছে না। এর আগে জাপানের সঙ্গে ভারতের যে আলোচনা হয়েছিল, তখনও সন্ত্রাসবাদ সেখানে বিষয়টা এসেছিল। এবং সন্ত্রাসবাদ যে ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু নতুন করে নয়, সর্বত্রই দেখা যাচ্ছে যে সন্ত্রাসবাদীরা মাথা চাড়া দিচ্ছে এবং যে কোনো দেশেই তারা একটা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, আঘাত আনার চেষ্টা করছে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে যে আঞ্চলিক ব্যবস্থাপনা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাপনা, এইটার ব্যাপারেও আলোচনা হয়েছে। তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, সেটাও আলোচনা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট হলে, ডিজাস্টার হলে পরে যাতে এই ত্রাণ সহায়তা করা হয় এক দেশ আরেক দেশকে যাতে করে, এটাও এইখানে আলোচনা হয়েছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্য। এবং সামুদ্রিক যে আইন আছে, ইন্টারন্যাশনাল যে সি লস আছে, সবাইকে সেই লসটা মেনে চলার ব্যাপারে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ সামুদ্রিক আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে,
তাদের যে একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা কিন্তু সবাইকে মেনে চলা উচিত, এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশনটাকে, এটা একটা ইন্টারন্যাশনাল ল, এটাকে এতে অনুমোদন করা হয়েছে। আর এরপরে যে ভারত, অজিত ডোভাল যেটা বেশি করে বলেছেন সেটা হচ্ছে এই অঞ্চলে এই যে 7টা দেশের জোট, এই 7টা দেশে প্রায় 170 কোটি মানুষ এখানে কিন্তু বসবাস করে, কম ব্যাপার নয়। এবং এটা জিডিপিটা, সম্মিলিত জিডিপি কম নয়, $5 ট্রিলিয়ন। এটা একটা মারাত্মক ব্যাপার। অর্থাৎ এই দেশগুলো যদি নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করে তাহলে কিন্তু আগামী দিনে সব দেশে কিন্তু সমৃদ্ধ হবে। এবং ভারতের যে দৃষ্টিভঙ্গি সেটা তিনি পরিষ্কার করে বলেছেন যে নেভারহুড ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী ভারতের কাছে সবচেয়ে প্রথম, এবং ভারতের অ্যাক্টিস্ট পলিসি, অর্থাৎ ভারত সবসময় প্রথমে পূর্ব দিকে দেখে যে পূর্ব দিকের যে দেশগুলো আছে তাদের সঙ্গে কীভাবে আরও সম্পর্ক বাড়ানো যায়। এবং এই যে একটা ভারতের যে একটা মহাসাগর ভিশন আছে, অর্থাৎ সাগরে ভারতের কি হচ্ছে যে কার্যক্রম হবে এবং কী দৃষ্টিভঙ্গিতে চলবে, সেটা বিমস্টেকে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতেও আনা হয়েছে, এবং তিনি সেটাকে বিস্তৃত বলেছেন। এবং তিনি আরও বলেছেন আগামী বছর যে এই বিমস্টেকের যে 30 বছর হতে চলেছে, সেই 30 বছরে নিজেদের মধ্যে যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সেটাকে আরও বেশি বাড়াতে হবে। এখন এরপরে বিষয়টা কেন বিমস্টেকের উপর এত বেশি এই মুহূর্তে জোর দেওয়া হলো এই জন্যই যে এটা অবশ্যই চীনের কাছে একটা ধাক্কা হবে, কারণ চীন এই অঞ্চলে ভয়ানকভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। তারা মায়ানমার পর্যন্ত রাস্তা বিস্তারিত করতে চলেছে, বাংলাদেশের সঙ্গে তারা বিভিন্ন রকমের যোগাযোগ করতে চলেছে। কিন্তু বাংলাদেশ অবশ্যই এতদিনে বুঝে গেছে যে চীন যেখানে ঢুকবে সে দেশকে ধার দিয়ে, কর্জ দিয়ে, মানে ধার দিয়ে আর তার সুদ আদায় করে সেই দেশকে অন্তঃশ্বাস শূন্য করে দেবে। এবং তারা আমেরিকার মতো একেবারে জবরদখল করে না দেশটাকে, বা রেজিম চেঞ্জ করে না, করে নিজেদের যে পৃষ্ঠপোষক রেজিমকে বসায় না, কিন্তু তারা আর্থিকভাবে যে কোনো দেশে একটা রাস্তা করার নাম করে, যে কোনো দেশে একটা সামুদ্রিক পোর্ট করার নাম করে, বন্দর করার নাম করে কিন্তু সেই দেশকে ভীষণভাবে শোষণ করে। শ্রীলঙ্কা তার সবচেয়ে বড় উদাহরণ। আজকে পাকিস্তানের অবস্থা দেখুন, পাকিস্তানের রোডস অ্যান্ড বেল্ট, সিপ্যাক এইসব করতে যে পাকিস্তানের কী লাভ হয়েছে, কিছুই লাভ হয়নি সেই অর্থে, আর চীনেরও সেই অর্থে তেমন কিছু লাভ হয়নি। প্রায় 30-40 বিলিয়ন ডলার খরচা করেছে চীন, এবং সেই টাকা এখন প্রায় বসেছে, উদ্ধার হওয়ার মতো অবস্থা নেই। এবং চীনের এই আগ্রাসনের জন্যই যে পাকিস্তানে যে বালুচিস্তানে যে বিশেষ বিদ্রোহটা চলছে, এবং দেখুন একদিন দুদিন আগেই বালুচিস্তানে একটা মিলিটারি বাসকে একদম বিদ্রোহীরা, বিএলএ বিদ্রোহীরা বা মাজেদ গ্রুপ, ওরা এমনভাবে আক্রমণ করেছে যে 40 জন সেনা নাকি সেখানে মারা গেছে। তার যে বাসের ধ্বংসাবশেষ, তার ছবি এসেছে। এটাও এক ধরনের আতঙ্কবাদী অবশ্যই, কিন্তু এটার সৃষ্টির ভূমিকা মূলে আছে কিন্তু পাকিস্তান নিজে। কারণ বালুচিস্তান থেকে যত সমস্ত সম্পদ আহরণ করে পাকিস্তান সেখানে মানুষের উন্নতির জন্য কিছু করেনি, সেটাই হচ্ছে সেখানকার বিদ্রোহীদের মূল কারণ। তো ফলে এই যে চীনের আগ্রাসন, এই চীনের আগ্রাসনটা অন্তত এই অঞ্চলে, যে বিশেষত মায়ানমার এবং যে আপনার বাংলাদেশ পর্যন্ত চীন যেভাবে এগোতে চাইছে, সেইটা একটা যদি প্রতিরোধ করা যায় বিমস্টেককে উন্নত করে, কিন্তু এক দেশের সঙ্গে সহায়তা করে, সেটা কিন্তু সম্ভব। অতএব ভারত যে সবসময় অন্য দেশের সঙ্গে একটা সহযোগী ভূমিকা পালন করে, এটা নতুন করে এই দেশগুলোকে কিছু বলার নাই। বাংলাদেশের এত রকম সংকটের মধ্যেও এবং ভারতের সঙ্গে বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য দেওয়া সত্ত্বেও, এবং বাংলাদেশে যে এই হাসিনা সরকার চলে যাওয়ার পর যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে তা সত্ত্বেও কিন্তু ভারত সেখানে হাত বাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার পরেও এখন মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা বাংলাদেশিদের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর বিভিন্ন রকমের বিদ্যুৎ সহায়তা বলুন, চাল পাঠানো বলুন, বিভিন্ন রকম ওষুধ পাঠানো বলুন, এই সমস্ত সহায়তা কিন্তু ভারত একটা ব্যাপারে খুব করা, যে বাংলাদেশের দিকে ভারতে প্রবেশ করার জন্য ইমিগ্রেশন চলবে না, অবৈধ ইমিগ্রেশন চলবে না। বাংলাদেশে যারা ঢুকেছে তাদেরকে ফেরত যেতে হবে, রোহিঙ্গা যারা ঢুকেছে তাদেরকে ফেরত যেতে হবে, এটা তারা মানবে না। এখন রোহিঙ্গারা স্বেচ্ছায় মায়ানমারে ফিরে যাবে কিনা, এবং মায়ানমার সরকার গঠন করবে কিনা, এবং রোহিঙ্গারা যেখানে থাকতো সেই রাখাইন অঞ্চল, সেই রাখাইন অঞ্চলে এমন একটা সমস্যা যে সেই সমস্যার সমাধান খুব মুশকিল। কারণ মায়ানমারে এখন একটা মিলিটারি সরকার, আর এছাড়া রাখাইনে একটা ওই রাখাইন প্রদেশের একটা বিদ্রোহী গোষ্ঠী আছে, তার সঙ্গে মিলিটারিদের লড়াই চলছে। এর বাইরে আবার এই আরাকান আর্মি গোষ্ঠী, তাদের বলছে আরাকান গোষ্ঠী, অঞ্চলটাকে আরাকান বলে একটা ছোটো জায়গা আছে আরাকান। এর বাইরে রোহিঙ্গাদের একটা আবার রোহিঙ্গা সলভেশন আর্মি, সেটা একটা আছে।
RSA টাইপের এরকম কিছু নাম আছে, সেটা একটা আছে। ফলে এই রোহিঙ্গারা যে কারণে চলে এসেছে, তারা আবার ফিরে যেতে যাবে কি না, স্বেচ্ছায় যাবে কি না, এবং সেখানে যে তারা পুনর্বাসন পাবে কি না, এবং সেটা মায়ানমার সরকার সেভাবে সাহায্য করবে কিনা, তাদেরকে অ্যাকসেপ্ট করবে কিনা, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। তো এই যে বাংলাদেশ এটাকে জোর দিয়েছে, মায়ানমার কি বলেছে সেটা নিউজে আসেনি, ফলে সেই খবরটা আমি জানি না। অবশ্যই মায়ানমার হয়তো মিটিংয়ের মধ্যে বলবে না যে ঠিক আছে রোহিঙ্গারা যদি যেতে চায় যাক, এরকম কিছু বলতে পারে, আমি ঠিক জানি না কি বলেছে। কিন্তু সমস্যাটা বাংলাদেশ তুলেছে, এটা অবশ্যই সমস্যা। বাংলাদেশের সমস্যাটা বুঝতে দেবো আমাদেরকে, যে যদি বহু শরণার্থী সে দেশে হাজির হয়, সেটা কিন্তু খুব মুশকিল হবে। যেমন ভারতের কাছেও যে এত শরণার্থী এসে হাজির হয়েছে, সেটা কিন্তু বড় সমস্যা। সারা পৃথিবীর বুকে এখন এক দেশ থেকে আরেক দেশে যারা যাচ্ছে শরণার্থী হিসাবে, তাদের প্রতি কিন্তু সবাই খুব কড়া হচ্ছে যে নিচ্ছে, কি বলে, পদক্ষেপ নিচ্ছে, ফেরত পাঠাচ্ছে জোর জবস্তি করে। আর সেখানকার সম্পদ নষ্ট হচ্ছে বলে সেখানকার সাধারণ মানুষ, সেখানকার আদি মানুষ যারা, সেখানকার অরিজিনাল ইনহেবিটেন্টস বা সিটিজেন্স যারা, তারা আপত্তি জানাচ্ছে। ফলে বিমস্টেকের এই মিটিংটা অত্যন্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীনের আগ্রাসন ঠেকানোর জন্য গুরুত্বপূর্ণ। এবং এই যে দেশগুলো, এই বে অফ বেঙ্গলের যে আশপাশের দেশগুলো, এই দেশগুলোর মধ্যে একটা কোঅপারেশন তৈরি করা, এবং সেই কোঅপারেশন করে একে অপরের উন্নতির জন্য চেষ্টা করা এবং লেগে থাকা, ডিজাস্টারে সাহায্য করা, সামুদ্রিক নিরাপত্তাকে সুদৃঢ় করা, আর আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করা, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং দিল্লিতে হয়েছে। এবং আমাদের এনএসএ অজিত ডোভালজি, তিনি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল কথাগুলো বলেছেন, যেটা সম্ভব এবং যেটার মধ্যে দিয়ে এই দেশগুলোর মধ্যে একটা সহযোগিতা, সাহায্য এবং সমৃদ্ধির রাস্তা, নিরাপত্তার রাস্তা আগামী দিনে কিন্তু বৃদ্ধি পাবে। এইটাই হচ্ছে এই যে মিটিংয়ের এই মুহূর্তের নির্যাস। আমি যতটা সমাচার খবরগুলো পেয়েছি, পড়েছি, এটা আমি একদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা করবো, হয়নি। তো যাক, শেষ পর্যন্ত ভিডিওটা করলাম। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা হয়েছে, আগামী দিনের অগ্রগতি নিশ্চয়ই হবে, এই আশা আমরা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।